হোটেলের ম্যানেজার যেই বৃদ্ধকে ভিখারি ভেবে সবার সামনে অপমান করছিল, আসলে সে না ভিখারি ছিল না দরিদ্র, বরং এমন একজন বড় মানুষ ছিল যার কথা কেউ কল্পনাও করেনি। আর যখন তার সত্যতা সামনে এলো, তখন এমন কিছু ঘটল যে পুরো হোটেলের হুঁশ উড়ে গেল। সকাল ঠিক 11টায় শহরের সবচেয়ে বড় 5 তারা হোটেলের দিকে একজন বৃদ্ধ সাধারণ পোশাক পরে এগিয়ে যাচ্ছিল। তার নাম ছিল গঙ্গাপ্রসাদ। তার হাতে ছিল একটা পুরনো ঝোলা, কিন্তু তিনি যেই হোটেলের গেটে পৌঁছালেন, গার্ডের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ল। গার্ড এগিয়ে এসে পথ আটকিয়ে বলল, বাবা, আপনি এখানে কোথায় এলেন? এখানে আপনার কি কাজ? গঙ্গাপ্রসাদ মৃদু হাসি দিয়ে বললেন, বাবা, আমার এখানে বুকিং আছে, শুধু সেই বিষয়ে জিজ্ঞাসা করতে এসেছি। গার্ড হেসে তার সঙ্গীকে বলল, দেখুন তো, বাবা বলছেন তার এখানে বুকিং আছে। গার্ড আবার গঙ্গাপ্রসাদকে বলল, বাবা দেখুন, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে, কারণ এই হোটেল খুবই বিলাসবহুল। এখানে বড় বড় সাহেবরা আসেন, কোনো সাধারণ মানুষ এটা বহন করতে পারে না। এই সময় হোটেলের রিসেপশনিস্ট রাধা কাপুর এই কথোপকথন শুনে ফেলল। সে তার চোখ গঙ্গাপ্রসাদের উপর ফেলল, মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখল এবং ঠোঁটে একটা মৃদু হাসি ভেসে উঠল। সেই হাসি স্বাগতের নয়, বরং তার ছিল আর উপেক্ষার ছিল। রাধা বলল, বাবা, আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং আছে। এই হোটেল খুবই দামি, হয়তো আপনি ভুল জায়গায় এসেছেন। গঙ্গাপ্রসাদ তেমনি সহজভাবে উত্তর দিলেন, বেটি, একবার চেক তো করো, হয়তো আমার বুকিং এখানেই আছে। রাধা অবহেলায় কাঁধ ঝাঁকালো এবং বলল, ঠিক আছে বাবা, এতে সময় লাগবে, আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন। গঙ্গাপ্রসাদ মাথা নাড়লেন এবং ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন। লবিতে উপস্থিত অনেক অতিথি তাকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। কেউ আসতে বলল, মনে হয় মুফতের খাবার খেতে এসেছে। আরেকজন বলল, এর তো ক্ষমতাও নেই যে এখানকার এক গ্লাস জলও কিনতে পারে। গঙ্গাপ্রসাদ এসব শুনলেন, কিন্তু চুপ রইলেন। তিনি কোণে রাখা একটা চেয়ারে বসলেন, ঝোলাটা মাটিতে রেখে 2 হাত লাঠির উপর রেখে নিশ্চুপ বসে রইলেন। লবির পরিবেশ অদ্ভুত হয়ে গিয়েছিল। লোকজন চা আর কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল। কোনো ছোট বাচ্চা তার মাকে নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, মা, এই বাবা এখানে কেন বসে আছেন? ইনি তো হোটেলের লোকদের মতো দেখতে নন। মা বাচ্চাকে বলল, বাবা, সবই ভাগ্যের খেলা, যখন ভাগ্য সঙ্গী দেয় না, তখন সবাইকে অপমান সহ্য করতে হয়। এই সময় রাধা আবার সেখান দিয়ে গেল। সে তার সঙ্গী স্টাফকে বলল, জানি না ম্যানেজার সাহেব কি বলবেন, এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুঁকি, হোটেলের ইমেজ খারাপ হচ্ছে। সঙ্গী হেসে বলল, কিছু যায় আসে না, কিছুক্ষণ পরে নিজেই উঠে চলে যাবে। গঙ্গাপ্রসাদ এসব শুনছিলেন, কিন্তু একটি শব্দও বলতে পারলেন না। তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনবে। 1 ঘন্টা ধরে তিনি এভাবে বসে রইলেন, কখনো ঘড়ি দেখছেন, কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন। তিনি আশা করছিলেন কেউ এসে বলবে, হ্যাঁ বাবা, আপনার বুকিং আছে, কিন্তু তা হলো না। গঙ্গাপ্রসাদ ধীরে চেয়ারের সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি রিসেপশনের দিকে তাকিয়ে বললেন, বেটি, তুমি যদি ব্যস্ত থাকো তবে তোমার ম্যানেজারকে ডাকো, আমার তার সঙ্গে কিছু জরুরি কথা আছে। রাধা মনে মনে ভাবল, এখনই ম্যানেজারের সঙ্গেও দেখা করতে চায়। তারপর অনিচ্ছায় ফোন তুলে হোটেল ম্যানেজার বিক্রম খান্নাকে কল করল। সে বলল, স্যার, একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান। বিক্রম দূর থেকে গঙ্গাপ্রসাদকে দেখল এবং ফোনে হেসে বলল, কি, এই আমাদের অতিথি নাকি এমনি এসে পড়েছে? আমার এখন সময় নেই, ওকে বসতে দাও, কিছুক্ষণ পর নিজেই চলে যাবে। রাধা সেই আদেশ পুনরাবৃত্তি করল এবং গঙ্গাপ্রসাদকে আরও কিছুক্ষণ বসতে বলল। গঙ্গাপ্রসাদ গভীর নিঃশ্বাস নিলেন এবং আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন। সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল, কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল, যেন বলছেন, সত্য লোকানো যায়, কিন্তু আটকানো যায় না। লবিতে গঙ্গাপ্রসাদ তখনও বসেছিলেন। সময় ধীরে ধীরে কাটছিল, কিন্তু তার জন্য প্রতিটি মিনিট পাহাজের মতো ভারী হয়ে উঠছিল। এই সময় রিসেপশনিস্ট রাধা কাপুর আবার তার কাছে এলো। সে রুক্ষ কণ্ঠে বলল, বাবা, আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত আছেন। গঙ্গাপ্রসাদ হেসে মাথা নাড়ালেন এবং বললেন, ঠিক আছে বেটি, আমি অপেক্ষা করব। সেই সময় হোটেলের ম্যানেজার বিক্রম খান্না তার কেবিনে বসে একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল। তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। ফোন রাখতে রিসেপশন থেকে রাধার আবার কল এলো। রাধা বলল, স্যার, ওই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন, আপনি একবার তার সঙ্গে দেখা করুন। বিক্রম হেসে বলল, বসে থাক, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে। আমার কাছে এমন ফালতু লোকদের জন্য সময় নেই। তৎক্ষণাৎ সেখানে একজন ছোট কর্মচারী এলো। তার নাম ছিল অর্জুন শর্মা। সে হোটেলের বেল বয় ছিল। সে গঙ্গাপ্রসাদকে দেখল। লবিতে সবাই তার সঙ্গে মজা করছিল, কিন্তু অর্জুনের চোখে তার জন্য সম্মান ছিল। সে ধীরে কাছে এসে বলল, বাবা,
আপনি কতক্ষণ ধরে বসে আছেন? কেউ কি আপনার সাহায্য করেনি? গঙ্গাপ্রসাদ হেসে তার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত। অর্জুনের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই তার সঙ্গে কথা বলছি। গঙ্গাপ্রসাদ মাথা নাড়লেন। তোমাকে অনেক ধন্যবাদ, ভগবান তোমাকে সুখী রাখুক। অর্জুন দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল। দরজায় পৌঁছে নক করে ভেতরে ঢুকল। বিক্রম ইশারায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার? অর্জুন সম্মানের সঙ্গে বলল, স্যার, লবিতে একজন বৃদ্ধ বসে আছেন, তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। বিক্রম ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলল, অর্জুন, তোমাকে কতবার বলেছি ফালতু লোকদের থেকে দূরে থাকো, ইনি কোনো অতিথি নন, হয়তো ভুল করে কেউ এসে পড়েছে। অর্জুন আস্তে বলল, কিন্তু স্যার, তিনি বলেছেন তার আপনার সঙ্গে জরুরি কথা আছে। বিক্রম হেসে উঠল, আরে জরুরি কথা? তুমি কি জানো এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়, আর তুমি আমাকে এমন বাবার সঙ্গে দেখা করতে বলছো? অর্জুন চুপ রইল, কিন্তু ভেতরে ভেতরে দুঃখ পেল। সে ভাবল, মানুষের চেহারা দেখে কিভাবে তাকে প্রত্যাখ্যান করা যায়? বড় পদে বসে কি মানুষের মানবিকতা ভুলে যাওয়া উচিত? বিক্রম কঠোর গলায় বলল, অর্জুন, তুমি তোমার কাজ করো, এই বিষয়ে তোমার হাতের বাইরে। অর্জুন মাথা নিচু করে বেরিয়ে এলো। লবিতে ফিরে সে গঙ্গাপ্রসাদের দিকে তাকালো। তার চোখে তখনও ধৈর্য ছিল। প্রসাদ আর চুপচাপ বসে থাকতে পারলেন না। তিনি ধীরে লাঠি তুললেন, ঝোলা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। লবিতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল, দেখো দেখো, বাবা এখন ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন। রিসেপশনে দাঁড়ানো রাধা কাপুর তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল, বাবা, আপনাকে তো বলেছিলাম অপেক্ষা করুন, ম্যানেজার এখনো ব্যস্ত আছেন। গঙ্গাপ্রসাদ তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, বেটি, অনেক অপেক্ষা করেছি, এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলবো। এই বলে গঙ্গাপ্রসাদ সোজা ম্যানেজার বিক্রম খান্নার কেবিনের দিকে এগিয়ে গেলেন। লবিতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার চোখ সেই দিকে স্থির হয়ে গেল। সবাই দেখতে চাইছিল এরপর কি হবে। গঙ্গাপ্রসাদ যেই কেবিনের দরজা খুললেন, বিক্রম তার ঘুরন্ত চেয়ারে বসে অহংকারের সঙ্গে তাকালো। সে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ বাবা, বলুন, এত হইচই কেন করছেন? আপনার কি কাজ? গঙ্গাপ্রসাদ ধীরে ঝোলা খুললেন এবং তার মধ্যে থেকে একটা খাম বের করলেন। সেটা এগিয়ে দিয়ে বললেন, এটা আমার বুকিং এবং হোটেল সম্পর্কিত কিছু বিবরণ, দয়া করে একবার দেখুন। বিক্রম হেসে খামটা হাতে নিল, কিন্তু খোলার আগেই টেবিলে ছুঁড়ে ফেলল। তার হাসিতে অহংকার স্পষ্ট ছিল। সে বলল, বাবা, যখন কারো পকেটে টাকা থাকে না, তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একদম বেকার। আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কিছুই নেই। এই হোটেল আপনার সাধ্যের বাইরে, ভালো হবে আপনি এখান থেকে চলে যান। গঙ্গাপ্রসাদ তার চোখে তাকালেন। তার কণ্ঠ এখন গভীর এবং গম্ভীর হয়ে গিয়েছিল। তিনি বললেন, বাবা, না দেখে কিভাবে ঠিক করলে? একবার এই কাগজগুলো দেখো, সত্য প্রায়শই তেমন হয় না যেমন দেখায়। বিক্রম চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে বলল, বাবা, আমার কোনো কাগজ দেখার দরকার নেই, আমি বছরের পর বছর ধরে এই হোটেল চালাচ্ছি। মানুষের চেহারা দেখেই বুঝে যায় কার কি ক্ষমতা। আপনার চেহারা বলছে আপনার কিছুই নেই। এই শুনে লবিতে বসা কিছু অতিথি হাসতে লাগল। গঙ্গাপ্রসাদ গভীর নিঃশ্বাস নিলেন, খামটা টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, যখন তোমার বিশ্বাস নেই তখন আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখো, তুমি আজ যা করেছো তার ফল ভোগ করতে হবে। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন। পেছনে দশা অতিথিরা ফিসফিস করে বলল, বাহ, ম্যানেজার ঠিক করেছে, এমন লোকদের এখানেই শিক্ষা পাওয়া উচিত। গঙ্গাপ্রসাদ হোটেল থেকে বেরিয়ে গেলেন। তার ধীর চলা এবং কোমরের ঝোঁক পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নীরবতা রেখে গেল। কিন্তু বিক্রম তার চেয়ারে বসে হাসছিল। তার মুখে গর্ব এবং তাচ্ছিল্যের মিশ্র ভাব ছিল। এই সময় বেল বয় অর্জুন শর্মা সেই খামের দিকে এগিয়ে গেল। সে ধীরে সেটা তুলে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে গেল। কম্পিউটার স্ক্রিনে সে লগ ইন করল এবং ফাইল খুলতে শুরু করল। খামে লেখা বিবরণের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খুঁজল। কিছুক্ষণের মধ্যেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। স্ক্রিনে যে তথ্য ছিল সেটা অর্জুনকে হতবাক করে দিল। রেকর্ডে স্পষ্ট লেখা, গঙ্গাপ্রসাদ হোটেলের 65% শেয়ার হোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য। অর্জুনের শ্বাস দ্রুত হয়ে গেল। সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল। কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছল। ভেতরে বিক্রম তখনও কোনো ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল। অর্জুন আসতে বলল, স্যার, এই রিপোর্ট দেখুন, এই সেই বৃদ্ধ যিনি এখানে এসেছিলেন, তিনি আমাদের হোটেলের আসল মালিক। বিক্রম ফোন রেখে অর্জুনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, অর্জুন, তোমাকে কতবার বলেছি আমার এমন লোকদের রিপোর্টে ইন্টারেস্ট নেই, এসব ফালতু কথা।
অর্জুন আবার চেষ্টা করল, কিন্তু স্যার, এই রিপোর্ট স্পষ্ট বলছে গঙ্গাপ্রসাদ আমাদের হোটেলের মালিক। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে... বিক্রম মাঝপথে কথা কেটে দিল। সে রিপোর্টটা নিজের দিকে টেনে দেখল, তারপর না পড়েই অর্জুনের দিকে ঠেলে দিল। তার কণ্ঠে অহংকার আগের চেয়ে আরও বেশি ছিল। সে বলল, আমার এই বাজে কথার দরকার নেই। আমি তোমাকে বলেছি তোমার কাজ করো। এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে, কোনো বুড়ো বাবার দান দক্ষিণায় নয়। অর্জুন হতবাক হয়ে গেল। তার মুখে গভীর অস্থিরতা ছিল। সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে গেল। লবিতে কানে সে গঙ্গাপ্রসাদকে স্মরণ করল, তার চোখের গভীরতা, তার ধৈর্য। তার মনে হলো এই বিষয় এখন শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানবিকতার পরীক্ষা। ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল। অতিথিরা তাদের নিজ নিজ রুমে চলে গেল। স্টাফ তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু অর্জুনের মনে উত্তেজনা বাড়তে লাগল। তার বিশ্বাস ছিল কালকের দিন এই হোটেলের চিত্র পাল্টে দেবে। পরের দিন সকালের দৃশ্য একেবারে আলাদা ছিল। হোটেলের প্রতিটি কোণে হট্টগোল ছিল। স্টাফরা আপন মনে ফিসফিস করছিল। কেউ বলল, কাল যে বাবা এসেছিলেন, হয়তো তার সম্পর্কে কোনো বড় কথা আছে। আরেকজন উত্তর দিল, হ্যাঁ, শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার হোল্ডার। এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ এখনো বিশ্বাস করতে পারছিল না। সবার মনে প্রশ্ন ছিল, সত্যিই কি সেই বৃদ্ধ এই আড়ম্বরপূর্ণ হোটেলের মালিক হতে পারেন? সকাল 10:30টায় লবির পরিবেশ হঠাৎ পাল্টে গেল। হোটেলের মূল দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ গঙ্গাপ্রসাদ ভেতরে ঢুকলেন। কিন্তু এবার তিনি একা ছিলেন না। তার সঙ্গে একজন স্যুট বুট পরা অফিসার ছিল, যার হাতে একটা কালো ব্রিফকেস ছিল। সবার চোখ এক মুহূর্তে সেই দিকে স্থির হয়ে গেল। গার্ড, রিসেপশনিস্ট, ওয়েটার সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যাকে কাল সবাই উপেক্ষা করেছিল, আজ সেই ব্যক্তি হোটেলে সম্রাটের মতো প্রবেশ করছিলেন। গঙ্গাপ্রসাদ সোজা হাতের ইশারায় বললেন, ম্যানেজারকে ডাকো। তার কণ্ঠে এখন আর নরম ভাব ছিল না, বরং ছিল একটা আদেশের কঠোরতা। কিছুক্ষণের মধ্যে বিক্রম খান্না বাইরে এলো। তার মুখে হালকা ঘাবড়ানি ছিল, কিন্তু অহংকার তখনও বাকি ছিল। সে অর্ধেক হেসে বলল, জি বলুন বাবা, আজ আবার এলেন? গঙ্গাপ্রসাদ তার চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, বিক্রম খান্না, আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতে হবে। আজ সেই দিন এসে গেছে। বিক্রম থতমতো খেয়ে গেল। সে হাসির মাধ্যমে কথা এড়ানোর চেষ্টা করল। গঙ্গাপ্রসাদের সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুলল। তার মধ্যে থেকে একটা মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখল। সে জোরে বলল, এই ডকুমেন্টগুলো স্পষ্ট বলছে এই হোটেলের 65% শেয়ার গঙ্গাপ্রসাদের নামে। আসল মালিক তিনি। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল। রাধা কাপুরের হাত কাঁপতে লাগল। লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করল, এ তো সত্যিই মালিক। আমরা কত বড় ভুল করেছি। গঙ্গাপ্রসাদ তার লাঠি মাটিতে ঠেকালেন। তার কণ্ঠ এখন জোরালো এবং দৃঢ় ছিল। বিক্রম খান্না, আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার নও। তোমার জায়গায় এখন অর্জুন শর্মা এই পদ সামলাবে। বিক্রম রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি আমাকে সরানোর? এই হোটেল আমি বছরের পর বছর ধরে চালাচ্ছি। গঙ্গাপ্রসাদ গর্জে উঠলেন, এই হোটেল আমি বানিয়েছি। এর ভিত আমার পরিশ্রমে তৈরি হয়েছিল। আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরের পথ দেখাতে পারি, কিন্তু শাস্তিস্বরূপ তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে। এখন সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ। গঙ্গাপ্রসাদ অর্জুনকে কাছে ডাকলেন। তার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছে ধন ছিল না, কিন্তু মনে ছিল মানবিকতা। এটাই আসল যোগ্যতা, তাই তুমি এই পদের যোগ্য। অর্জুনের চোখে জল এসে গেল। সে আবেগে বলল, সাহেব, আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম। গঙ্গাপ্রসাদ হাসলেন, এটাই সবচেয়ে বড় যোগ্যতা বাবা। তারপর তিনি রিসেপশনিস্ট রাধা কাপুরের দিকে তাকালেন। তার দৃষ্টি এত কঠোর ছিল যে রাধা কেঁপে উঠল। গঙ্গাপ্রসাদ বললেন, রাধা, তোমার এই ভুল প্রথমবারের, তাই আমি তোমাকে ক্ষমা করছি। কিন্তু মনে রাখো, এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না। প্রত্যেক মানুষের সম্মান সমান। রাধা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করুন, আর কখনো এমন হবে না। গঙ্গাপ্রসাদ চারদিকে তাকিয়ে উঁচু গলায় বললেন, শোনো সবাই, এই হোটেল শুধু ধনীদের জন্য নয়। এখানে মানবিকতাই হবে আসল পরিচয়। যে কেউ ধনী গরিবের তফাৎ করবে, সে এই জায়গায় থাকার যোগ্য নয়। লবিতে উপস্থিত অতিথিরা জোরে হাততালি দিল। সবাই গঙ্গাপ্রসাদকে সম্মানের চোখে দেখছিল। যারা কাল তাকে তুচ্ছ ভেবেছিল, আজ তারাই তার সামনে ঝুঁকে পড়ল। গঙ্গাপ্রসাদ শেষে বললেন, আসল ধনী হওয়া টাকায় নয়, চিন্তায়। যদি চিন্তা বড় হয়, তবে মানুষ নিজেই বড় হয়ে যায়।
এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পেছনে দাঁড়ানো স্টাফ এবং অতিথিরা অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল, মালিক এমন হওয়া উচিত যিনি অন্যদের তাদের মানবিকতা দিয়ে চিনবেন, পোশাক দিয়ে নয়। সেই দিনের পর হোটেলের পরিবেশ পুরোপুরি বদলে গেল। স্টাফ এখন প্রত্যেক অতিথির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত। লোকেরা বলতো, গঙ্গাপ্রসাদ শুধু হোটেল তৈরি করেননি, মানবিকতার ভিত গড়েছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।